ইঝানের এমন কার্যকলাপে পদ্ম লজ্জা পেল। ইদানিং ইঝান তাকে বড্ড বেশি লজ্জা দেয়। পদ্মের মুখে লাল আভা ফুটে উঠেছে। সে এখন কি করবে? মন চায় মাটি খুঁড়ে গর্ত বানিয়ে সেটাতে ঢুকে যেতে। ছি, তার এমন লাগছে কেন? আর ইঝানকে দেখো, সে একদম স্বাভাবিকভাবেই আছে, যেন কিছুই হয়নি। আর ওইদিকে পদ্ম তো লজ্জায় শেষ। বেশি চিন্তা ভাবনা না করে ইঝানকে জড়িয়ে ধরলো, কারণ সেই বলেছে লজ্জা পেলে কষ্ট হলে তার বক্ষে মাথা রাখতে। এখন একটু শান্তি লাগছে। দিন দিন ইঝান আর পদ্ম দুইজনের সম্পর্ক স্বাভাবিকভাবেই এগোচ্ছে। তাদের মনে হয় প্রতিদিন খুনসুটি লেগেই থাকে। মূলত ইঝান পদ্মকে খুব রাগায়, আর পদ্ম মুখটা ফোটকা মাছের মতো ফুলিয়ে রাখে। বিষয়টা ইঝানের বেশ ভালো লাগে, আবার রাগও করে, কিছুক্ষণ কথা বলে না। পদ্মের এসব ছোট ছোট খুনসুটি তাদের মাঝে ছড়িয়ে পড়েছে। এভাবে চলছে তাদের চড়ুই ভাতির মতো সংসার। এজান আজ পদ্মকে মেধার কাছে দিয়ে সে হসপিটালে কাজে দূরে কোথাও গেল। আবার আজই এসে পড়বে। পদ্ম এখন মেধার কাছে। মেধা পদ্মকে খুব ভালোবাসে, ঠিক তার বোনের মতো। মেধা পদ্মের মাথা নিজের কোলে রেখেছে, হাত বুলিয়ে দিতে দিতে বলল, পড়াশোনা করবা না আর? পদ্ম মাথা তুলে মেধার দিকে তাকালো। করব, উনি আমার মায়ের সাথে কথা বলেছে। হ্যাঁ, মেয়েদের পড়াশোনা করা উচিত। নিজের পায়ে দাঁড়ানো দরকার প্রতিটি নারীকে। তাদের পায়ের নিচের মাটিটা শক্ত করা দরকার। পদ্ম খুব মনোযোগ দিয়ে কথাটা শুনল। জি আপু, তোমাকে যে আমি আরও বলি ইঝানের সাথে স্বাভাবিক হও, তার কি খবর? সব তো ঠিকই আছে। মেধা বিশ্বাস করলো না, কারণ মেধা একজন মেয়ে হয়ে পদ্ম তার সাথে কথা বলতো না ঠিক মতো। আর সেই জায়গায় থেকে ইঝান তো একটা ছেলে। শোনো, পরে দেখবা তোমার জামাইকে অন্য কেউ নিয়ে গিয়েছে। যে অবস্থা তোমাদের সম্পর্কের। পদ্মের বুকটা যেন আটকে উঠল। মানে 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 করো না বেশি। এখন তো ইঝান তার সব ধৈর্য তোমাকে দিয়ে রেখেছে। শুধু একবার তোমার থেকে একটা ভালো সুন্দর মেয়ে দেখুক, দেখবে তোমাকে আর ভালো লাগবে না। কারণ তুমি তো সেভাবে তাকে কোনো গুরুত্বই দাও না। 15 বছরের মেয়েদের কি বিয়ে হয়নি? তারা সংসার করেনি? শুধু একা তোমারই হয়েছে? আমারও তো বিয়ে হয়েছিল তাড়াতাড়ি। আমি কি আমার বরের সাথে সম্পর্ক ঠিক রাখিনি? সে আমাকে পড়াশোনা করিয়েছে, মূলত তার জন্যই আমি ডাক্তার হতে পেরেছি। তার সাথে কি আমার সম্পর্ক স্বাভাবিক দাম্পত্যদের মতো না? তাহলে তুমি কেন পারছো না? এসব বাদ দিয়ে সব কিছু ঠিক করো। মেধা পদ্মকে বোঝানোর জন্য ইঝানের নামে এইগুলো বলেছে। ইঝান ভালোই ছেলে, তবে পদ্মের এসব আচরণ কখনো একটা ছেলে সহ্য করবে না। মেধার কথা শুনে পদ্মের কেমন সব খালি খালি লাগছে। কথাগুলো সহ্য করতে পারছে না। আপু, সত্যি কি উনি অন্য মেয়ের দিকে তাকাবেন? মেধা যেন খুশি হলো পদ্মের মনের ভেতর এরকম একটা কথা ঢোকাতে পেরে। হ্যাঁ, তাকাবেই তো, তাকানো উচিত। তুমি তো তাকে বর হিসেবে মানো না। মেধার কথা শুনে পদ্মের এবার কান্না চলে আসলো। এভাবে বলছেন আপু? শোনো, তোমার এসব কান্না দিয়ে কিছুই হবে না। সব কিছু মেনে নাও, দেখবে তুমিও ঠিক, সেও ঠিক। পদ্ম মাথা নাড়ালো। জি আপু, আমি চেষ্টা করব। আর কত চেষ্টা করবে? তোমার বিরক্ত লাগে না এই কথা বারবার বলতে? তুমি বলবে যে আমার বরকে আমি কাউকে হতে দিব না। যে আমার বরের দিকে তাকাবে তার চোখ উপড়ে দিব। আর আমার বর যদি অন্য কোনো মেয়ের দিকে তাকায় তার 14টা বাজিয়ে দিব। পদ্ম অবাক হয়ে তাকিয়ে আছে। মেধা এসব কি বলছে? ঠিক আছে, আপনি যা বলেছেন সেটাই হবে। তুমি বসো, আমি আসছি। মেধা গেল পদ্মের জন্য আইসক্রিম আনতে। এতক্ষণ যত কিছু বলেছে পদ্মকে, নিশ্চয় তার মনটা গরম হয়ে আছে। মনে তো আর পানি দেওয়া যায় না, তাই আইসক্রিম খেয়ে ঠান্ডা করুক মনটাকে। মেধা পদ্মকে আইসক্রিম দিয়ে বলল, নাও, এটা খেয়ে মনটাকে ঠান্ডা করো। আচ্ছা আপু, এখন কি করা লাগবে? কি করতে চাও তুমি? আমাদের সম্পর্কটা আশেপাশের দম্পতিদের মতো হবে কিভাবে? আচ্ছা, ইঝান তোমাকে চুমু দেয়? মেধার কথায় লজ্জা পেল পদ্ম। এই কথা উত্তর কিভাবে বলবে সে? এসব কথা না বললেও পারত। আরও কত কিছুই তো বলার আছে। শোনো, এত লজ্জা পেলে হবে না। যা জিজ্ঞেস করছি তা বলো। হ্যাঁ, মাঝে মাঝে। মেধা হঠাৎ হাতে তালি দিল। তোমাকে যদি একটা দেয় তুমি 2টা দিবা। আবার তার জন্য শাড়ি পরবে, বলবে আমাকে ঘুরতে নিয়ে যান। এটা সেটার আবদার করবে। যেমন ও হসপিটালে আসার সময় বলবে চকলেট নিয়ে আসবেন, ফুল বই নিয়ে তারপর বাসায় আসবেন। আবার ধমকও দিবে যদি তোমার কথা না শুনে। পদ্ম নিজের মাথায় স্থির করলো।
মেধা যা যা বলেছে তাই করবে। মেধা তাকিয়ে আছে পদ্মের দিকে। পদ্ম আইসক্রিমের চামচ নাড়ছে। আচ্ছা, আমি আপনার কথা শুনবো। রাত 8টায় পদ্মকে মেধার বাসা থেকে নিয়ে এসেছে ইঝান। মেধা বলেছিল পদ্ম আর ও আজ থাকতে তার বাসায়, কিন্তু ইঝান পদ্মকে নিয়ে বাসায় চলে এসেছে। ইঝান কথা বলছে বেডে হেলান দিয়ে, আধশোয়া হয়ে। পদ্ম ইঝানের পাশে পাশে ঘুরঘুর করছে। কখন ইঝানের কথা শেষ হবে তার অপেক্ষায় সে অধীর আগ্রহে বসে আছে। এমন অবস্থা। ইঝান কথা বলা শেষে পদ্মকে বলল তার পাশে বসতে। পদ্মও তাই করলো। গুটিসুটি হয়ে ইঝানের পাশে বসেছে। এতক্ষণ কি করছিলে তুমি? ইঝান এমন ছোট ছোট চোখে প্রশ্ন করলে পদ্ম ভয় পায়। কোথায় কিছু করছিলাম না তো। তাই বুঝি? হ্যাঁ। ইঝান কিছু না বলে পদ্মের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার মনে হলো একটু মানসিক শান্তির দরকার, তাই সে কাজটা করলো। পদ্মের কোলে মাথা রেখে ইঝান রাজ্যের চিন্তা করতে লাগলো। একটু পর জামা কাপড় গোছাবে। কেন? কাল আমরা গেট টুগেদারে যাচ্ছি, তোমাকেও সাথে নিব। আচ্ছা, কিন্তু আপনারা যাবেন কোথায়? সাজেক। তুমি চিনো জায়গাটা? নাম শুনেছ? পদ্ম ঠোঁট কামড়ে ভাবল, সে তো এমন অদ্ভুত নাম কখনো শোনেনি। এটা আসলে কোথায়? না তো, এমন জায়গার নাম কখনো শুনিনি। কেমন অদ্ভুত অদ্ভুত নাম, সব আপনার কাছেই থাকে। ইজান হাসলো। বোকা মেয়ের বোকা শোকা কথাবার্তা। অনেক সুন্দর জায়গা, তোমার গেলে আসতে মন চাইবে না। দেখা যাবে কেমন সুন্দর জায়গা। ইজান চোখ বুজে থাকলো কিছুক্ষণ। চোখ খুলে দেখলো পদ্ম নখ কামড়াচ্ছে। এই জিনিসটা প্রচণ্ড বিরক্ত লাগে ইজানের। নখে কত ময়লা থাকে, সে কি এটা জানে না? এতই বাচ্চা সে। ইজান পদ্মের হাতটা সরিয়ে দিল মুখ থেকে। নখ মুখে দাও কেন? পরে তো পেটে ব্যথা করবে। তুমি জানো না নখে ময়লা থাকে? পদ্ম তার নখগুলো ইজানকে দেখালো। দেখুন, কোনো রকম ময়লা নেই। দেখেছি, তবে এগুলো মুখে দেওয়া ভালো না। আমার অভ্যাস হয়ে গিয়েছে, মার দিয়ে অভ্যাস ঠিক করাবো। ইজান উঠে তার কিছু শার্ট টি শার্ট পদ্মকে দিয়েছে গোছাতে। আবার বলেও দিয়েছে পদ্ম যেন তার জামা কাপড়গুলোও গুছিয়ে নেয়। পদ্ম সেগুলো গুছিয়ে ট্রলিতে রাখছে। ইজান সোফায় বসে বসে টিভি দেখছে। পদ্মের কাজ শেষ হলে সে বারান্দায় যায়। মনটা একেবারে বিষাদে ছেয়ে গিয়েছে। এমন মনে হচ্ছে তার মন খারাপ হচ্ছে ভীষণ। কারোর সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করছে। এই ঢাকা শহরে একমাত্র মেধা ছাড়া আর কারোর সাথে মন খুলে কথা বলতে পারেনি। মেধা একমাত্র মানুষ যার সাথে মিশেছে, কথা বলেছে। আবার মেধার সকালের কথাগুলো ভাবছে মনে মনে। তার মূলত এখন ভালোই লাগছে না। এই ইজহানের সাথেও বেশি কথা বলা যায় না, কারণ তার বেশি কথা বলা পছন্দ না। হঠাৎ রুমে ইজহানের আগমন ঘটল। রুমে পদ্ম নেই, সে বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে, যেন মনে হচ্ছে কেউ তাকে বন্দি করে রেখেছে। ইজহান সেখানেই গেল, পদ্মকে পেছন দিক থেকে জড়িয়ে ধরল। হঠাৎই হওয়াতে পদ্ম কেঁপে উঠল। ইজহান তার দাড়িযুক্ত গাল পদ্মের গালের সাথে লাগালো। ইজহানের খোঁচা খোঁচা দাড়িগুলো যেন পদ্মের গাল ইচ্ছে করে স্পর্শ করছে। ইজহান নরম কণ্ঠে বলল, কি হয়েছে ম্যাডাম? মন খারাপ কি বেশি হয়েছে আপনার? পদ্ম পরপর কেঁপে উঠছে। জি। ইজহানের যে হাতটা পদ্মের হাতের ওপর ছিল, পদ্ম আরেক হাত দিতে সেটা চেপে ধরল। কথা এমন কেন শোনাচ্ছে পদ্ম ফুল? ইস পদ্ম ফুল। পদ্ম মুগ্ধ হয়ে আছে ইজহানের ওপর। আপনি এভাবে জড়িয়ে ধরে রেখেছেন, কথা এমন শোনাবে না কেন? ইজহান এই কথাকে বেশি পাত্তা দিল না, কারণ সে জানে এই পদ্ম তাকে এটা বলবে। মন খারাপ। পদ্ম মাথা নাড়ল। ইজহান পদ্মের গালে একটা চুমু এঁকে দিয়ে বলল, তোমাকে একটা বাবু উপহার দিব জলদি, তারপর আর মন খারাপ হবে না। সারাদিন তাকে নিয়ে ব্যস্ত থাকবে। ঠিক আছে পদ্ম ফুল। সকাল 5টা ইজহান আর পদ্ম রেডি। তারা একটু পর বের হবে বাসা থেকে। তারপর হসপিটালের সব ডাক্তাররা এক বাসে করে সাজেকের উদ্দেশ্যে রওনা হবে। যারা যারা বিবাহিত তারা তাদের সঙ্গীকে নিতে পারবে। হসপিটালের সিআই আর ম্যানেজিং ডাইরেক্টর এই কথা বলেছে। বাসায় অগোছালো জিনিসগুলো পদ্ম গুছিয়ে রাখছে। ইজহান দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পদ্মের কাজ। মেয়েটা যেন তাড়াতাড়ি বড় হয়ে গেল এমন লাগছে ইজহানের কাছে। বিয়ের দিন ভেবেছিল সে মেয়েটাকে মেনে নিতে পারবে না, বা এই মেয়ে তাকে মেনে নিবে না। তাদের বৈবাহিক সম্পর্ক বোধহয় নামের হবে। এখন সেই পিচ্চি মেয়ে তার সংসার করছে, ভাবা যায়? আর দিন দিন মেয়েটাকে এত আদুরে লাগে ইজহানের, একদম কিউট কিউট বাচ্চাদের মতো। ইজহান দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় পদ্মকে বলছে, হয়েছে ম্যাডাম?
পদ্ম যে জিনিস যেখানে থাকে সেটা সেই জায়গায় রেখে দিতে দিতে বলল, এই তো এখনই হয়ে যাবে। পদ্মের সব কাজ শেষ করা হলে তারা দুইজন বাসা থেকে বের হলো। ইজান পদ্মকে বলল, সেখানে অনেক ডক্টর থাকবেন, আবার ডক্টরদের ওয়াইফও থাকবেন, সবার সাথে যেন পদ্ম কথা বলে। যদিও তখন পদ্ম মাথা নেড়েছিল, তবে পথটা যখন একটু একটু করে শেষ হচ্ছে তখন তার ভয়ও লাগা শুরু করলো। তাদের সাথে কিভাবে মিশবে, কিভাবে কথা বলবে, সেগুলো নিয়ে চিন্তিত পদ্ম। তারা আবার পদ্মকে আসলে ঠিক কেমন ভাববে। পদ্মের মাথাটা একেবারে ধরে গেল এসব চিন্তা করে। আর পাশে ইজান আছে, সে তো নিজের মতো ফোন টিপছে, তার কোনো হেলদোল নেই। এমন মনে হচ্ছে যেন ফোনের ভিতরে ঢুকে যাবে। তারা তাদের গন্তব্য পৌঁছে গিয়েছে। গাড়ি থেকে ইজান তাদের ট্রলি নামালো। পদ্ম ভয়ে নামছে না গাড়ি থেকে, গুটিসুটি মেরে বসে আছে। ইজান গাড়ির জানালায় হাত দিয়ে ঝুঁকে পদ্মের দিকে তাকালো। কি ম্যাডাম, গাড়ি থেকে নামবে না? পদ্ম আমতা করে বলল, ভয় লাগছে আমার। ইজান হাতটা দিয়ে তার কপালটা ঘষে দিল, তারপর কিছু না বলে পদ্মকে জোরে টান দিল। ব্যাস, পদ্ম হুমড়ি খেয়ে ইজানের ওপর পড়েছে। এভাবে টান দেওয়াতে পদ্ম ব্যথা পেয়েছে। উফ, টান দিলেন কেন? ব্যথা পাই না আমি? ইজান বিরক্ত হলো। একে তো নামতে চাইছিলে না, আবার টান দেওয়াতেও ব্যথা লেগেছে। এখানে কি বাঘ সিংহ ছিল যে নামতে চাইছিলে না? পদ্ম রেগে কিছু বলেনি। ইজান ওর হাত ধরে ভেতরে নিয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে হসপিটাল। পদ্ম হিল পড়েছে, কারণ গেট টুগেদারে যাওয়ার আগে ইজান কিনে দিয়েছিল, কিন্তু প্রথম তার পড়তে অসুবিধা হয়েছে। ইজান অনেক জোর করে পড়িয়ে তাকে দিয়ে প্রতিদিন হিল পরিয়ে তাকে টায়াল দিত। যাক, একটু লম্বা লম্বা লাগছে ইজানের পাশে। একবার ইজানের দিকে তাকালো, আবার নিজের দিকে তাকালো। না, ভালোই মানিয়েছে তাদের। পদ্ম মুচকি মুচকি হাসছে। ইজান পদ্মকে নিয়ে হসপিটালের ভেতরে গেল। অনেক মহিলা পুরুষ দেখা যাচ্ছে। হঠাৎ সবার নজর তাদের দিকে গেল। ইজান পদ্মের থেকে হাত ছাড়িয়ে নিয়ে হসপিটালের সিআই এর সাথে দেখা করলো। আবার দেখা করা শেষে পদ্মের পাশে এসে দাঁড়িয়েছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে পদ্মের দিকে, যার কারণে পদ্ম অস্বস্তিতে পড়ল। ইজান পদ্মের কান জড়িয়ে ধরল। ইজান পদ্মের দিকে তাকিয়ে বলল, অনেকের হয়তো মনে প্রশ্ন জাগছে, ওকে? ও হচ্ছে মিসেস ইজান শেখ। সবাই যেন আসমান থেকে টপকে পড়েছে ইজানের কথা শুনে। গোল গোল চোখ করে তাদের দিকে তাকিয়ে আছে। ইজান বিয়ে করেছে, আর এটা হসপিটালের কেউ জানে না? বিষয়টা কেমন জানি হয়ে গেল। সবাই ইজান আর পদ্মকে শুভকামনা জানালো। সানায়া পেছনে দাঁড়িয়ে আছে, আর ইজানের সেই মহামূল্যবান কথাটি শুনে সে নিস্তেজ পাথরের মতো দাঁড়িয়ে আছে সেই কখন থেকে। পরপর ঢোক গিলছে, কথাটি যেন মিথ্যে তার কাছে মনে হলো। সানায়াকে রায়হান আহমেদ ডাক দিলেন। আরে সানায়া ম্যাম যে, আসুন, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? রায়হান আহমেদের কথায় সবার চোখ সানায়ার দিকে গেল, বিশেষ করে ইজহানের। এই দিনটির জন্যই সে অপেক্ষা করেছিল। ইজহান দাঁত কেলিয়ে তাকিয়ে আছে সানায়ার দিকে। সানায়ার যেন চোখ দিয়ে পানি পড়ে যাবে এমন অবস্থা। অবশেষে সানায়াও ইজহানকে অভিনন্দন জানালো। বিষয়টা হজম করতে পারল না সে নিজেই। সানায়া পদ্মের দিকে তাকিয়ে আছে, এই সেই মেয়ে যার জন্য ইজহান তাকে পাত্তা দেয়নি। পদ্মকে দেখে হাসি দিল, যেন এটা হিংসার হাসি। সানায়াকে কেমন জানি মনে হচ্ছিল পদ্মের কাছে। সানায়া যখন হেসেছিল তখন নির্বোধের মতো তাকিয়ে ছিল সে। আর এদিকে ইজহান পদ্মকে এক হাত দিয়ে কান জড়িয়ে ধরে আছে দেখে সানায়ার গা জ্বলে উঠল। এতপর সবাই বাসে উঠল। হসপিটাল থেকে মোট 3টে বাস চলল সাজেকের উদ্দেশ্যে। পদ্ম জানালার পাশ দিয়ে বসেছে, আর পদ্মের পাশে ইজহান। পদ্ম খুব আগ্রহ নিয়ে চারপাশ দেখছে। তার যে কি ভালো লাগছে সে বোঝাতেই পারবে না। পদ্ম হাত বাড়ালো বাহিরে। ইজহান তৎক্ষণাৎ পদ্মের হাত ভেতরে ঢোকালো। পদ্মকে ধমক দিল, বাইরে হাত দিবে না, বুঝেছ? পদ্ম মাথা নাড়ল, আবার সেই চারপাশ দেখতে ব্যস্ত হয়ে গেল। প্রকৃতি কত সুন্দর, কেউ যদি সেটা অনুভব করতে না পারে তাহলে তাদের জীবনটা বৃথা। একসময় পদ্ম ঘুমিয়ে গেল। যেহেতু পদ্ম জানালাটা পাশেই মাথা রেখেছিল, তাই ইজহান পদ্মের মাথাটা তার কাঁধে রাখলো, আর এক হাত দিয়ে পদ্মকে জড়িয়ে ধরল। ইজহানের পাশের সিটে যে ডক্টর বসেছে সে ডক্টরকে তার ওয়াইফ ইজহান আর পদ্মকে দেখিয়ে
দেখিয়ে বলল, দেখো ইজান সাহেব কি রোমান্টিক। তার বউ জানলার পাশে ঘুমিয়েছে বলে বউয়ের মাথা তার কাঁধে রেখেছে। আর তুমি হলে আমি যদি ইচ্ছে করে মাথাটা রাখতাম তোমার কাঁধে তাহলে তুমি সরিয়ে দিতে। ওনার থেকে কিছু শেখা উচিত তোমার। সে ডক্টর শুধু হজম করলো কথাটা। ইজান শেখ যে এমন হবে বিয়ের পর সে জানতোই না। প্রায় 7 ঘন্টা জার্নির পর তারা সবাই সাজেক এসে পৌঁছেছে। এর মাঝে আবার এক রেস্তোরাঁয় সবাই নাস্তাটা করে নিল। সব কাপেলদের জন্য একটা রুম, আর যারা সিঙ্গেল তাদের 3 জনের জন্য আর একটা রুম। ইজান এত দূর জার্নি করে টায়ার্ড, সে বেডে শুয়ে আছে আর মনিরা শেখের সাথে কথা বলছে। পদ্ম বেলকনিতে দাঁড়িয়ে আছে, তার এই পরিবেশটা খুব ভালো লাগছে। মুগ্ধ নয়নে চারপাশ দেখছে পদ্ম। জায়গাটা যে এত বেশি সুন্দর সে জানতোই না। ইজান পদ্মকে ডাক দিল, কারণ মনিরা শেখ পদ্মের সাথে কথা বলতে চায়। পদ্ম বসে বসে মনিরা শেখের সাথে কথা বলছে, আর ইজান এই ফাঁকে ফ্রেশ হয়ে এসেছে। তারপর সবাই একসাথে যে হোটেলে উঠেছিল ওই হোটেলেই খেয়ে নিল। ইজান আর পদ্ম রুমে এসেছে মাত্র খাবার খেয়ে। সবাই সন্ধ্যায় ঘুরতে বের হবে, কারণ সবাই টায়ার্ড, প্লাস দেরিও হয়ে গিয়েছে লাঞ্চ করতে করতে। ইজান রুমে এসেই শুয়ে পড়ল। পদ্ম ঘুমাবে না? না, ঘুম আসছে না। ইজান পদ্মকে ধমক দিল, কারণ এখন ঘুমাতেই হবে তাকে। কিন্তু পদ্ম রাজি হলো না, তাই পদ্মকে ইশারা করলো তার কাছে যাওয়ার জন্য। পদ্ম গেল না। ইজানের মেজাজ গরম হয়ে গিয়েছে। সে উঠে পদ্মের কাছে গেল। এতক্ষণ ডেকেছি, গায়ে লাগেনি? মানুষ মনে হয় না আমাকে? ইজান পদ্মের হাত ধরে নিয়ে যাচ্ছিল, তাও পদ্ম যাবে না যাবে না বলছে। সোজা হয়ে দাঁড়িয়ে রইল। বেশি অভদ্র হয়ে যাচ্ছ দিন দিন। তাও পদ্ম নড়ল না এক পা। ইজান আরও বেশি চটে গিয়েছে। পদ্মকে কোলে করে নিয়ে বেডে শুইয়ে দিল। পদ্ম আবারও উঠতে নিলে ইজান পদ্মকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ব্যাস, পদ্ম আর ছুটতে পারল না। বাধ্য হয়ে সেও ঘুমিয়ে গেল। সন্ধ্যা 6:50। ইজানের ঘুম ভাঙল কলের আওয়াজে। ইজান কলটা সাইলেন্ট করে দিল, কারণ তার পাশের মহারানী আরামসে ঘুমাচ্ছে। প্রথম প্রথম ঘুমাবে না বলছিল, এখন সেই নিজে বেঘরে ঘুমাচ্ছে। এই পদ্মকে ঘুমালে কি আদুরে বাচ্চা লাগে। আবার ইজানের টি শার্ট আঁকড়ে ধরে শুয়েছে। এটা দেখে ইজানের খুব শান্তি লাগলো। টুপ করে পদ্মের গালে একটা চুমু বসিয়ে দিল। তারপর পাশ থেকে চশমাটা পরে ফ্রেশ হলো। পদ্মকে ওঠালো। পদ্ম উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে রেডি হতে বসলো। তার সে জাতীয় সাজ দিল। নিজেকে নিজে আয়নায় দেখে লজ্জা পেল। ইজান এতক্ষণ ধরে পদ্মের কাহিনী দেখছিল, তবে লাস্টের সিনটা দেখে না হেসে পারল না। নিজে নিজে সেজে এখন আবার নিজে নিজে হাসছে। আয়নায় ইজানকে দেখা যাচ্ছে। পদ্ম ভুরু কুঁচকে তাকিয়ে আছে ইজানের দিকে। এই লোক এমন করে হাসছে কেন? হাসছেন কেন আপনি? ইজান উঠে তার টি শার্টটা টেনে নিল। তারপর পদ্মের পেছনে দাঁড়িয়ে বলল, এই যে সেজে আবার লজ্জা পাচ্ছ তাই হাসি আসছে। পদ্মের মনটা খারাপ হয়ে গেল। আমাকে কি ভালো লাগছে না? ইজান পদ্মের সামনে দাঁড়ালো। পদ্মের কোমর খুব হালকাভাবে জড়িয়ে ধরে বলল, পদ্ম ফুল সাজলেও সুন্দর, আবার না সাজলেও সুন্দর, তবে আজ অনেক সুন্দর লাগছে তোমাকে। পদ্ম হাসলো। পদ্ম ইজানের বুকে আঁকিবুকি করছে। ধন্যবাদ ডাক্তার সাহেব। ইজান পদ্মকে ছেড়ে দিল। অনেক লেট হয়ে গিয়েছে। রায়হান আহমেদ বারবার কল দিচ্ছেন। ইজান তড়ি ঘড়ি করে পদ্মকে নিয়ে রুম থেকে বের হলো। সবাই একদম রেডি হয়ে আছে, শুধু তাদেরই দেরি। তাদের নিচে নামতে নামতে রায়হান আহমেদ আসলেন। আপনাদের এত দেরি হচ্ছিল কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, চলুন আমরা এবার যাই। আরে বুঝেন না রায়হান আহমেদ নতুন নতুন বিয়ে করেছেন, তাই দেরি হয়েছে। আশা করি আর বোঝাতে হবে না। কথাটা শুনে সবাই একসাথে হেসে দিল। আর এর মধ্যে পদ্মা লজ্জায় শেষ। কত বড় বড় মানুষজন আছেন, তাদের সামনে এসব কথা শোভা পায় না। যদিও সবাই ফ্রি একদম, তবে পদ্ম যে নতুন নতুন তাই হয়তো তার লজ্জা লাগছে। আর এই দিকে সানায়া রীতিমতো রাগে ফুঁসছে। এত আদিক্ষেতা দেখানোর কি আছে? আজ এই মেয়ের জায়গায় সে থাকতো, সে হয়তো এসব কথায় লজ্জা পেত। কিন্তু এখন ইজানের পাশে অন্য মেয়ে দাঁড়িয়ে আছে। উফ, রাগ লাগছে ভীষণ। ইজান পদ্মের হাত ধরে হাঁটছে। ইজান এই সময়টাকে খুব এনজয় করছে। আর পদ্ম সে তো সাজেক দেখায় ব্যস্ত।
চারপাশে কি সুন্দর লাল নীল লাইট জ্বলছে। ইস কি যে ভালো লাগছে। সবাই সবার মতো হাঁটছে। হঠাৎ এক পাগল পদ্মের সামনে পড়ল। পদ্ম পাগলকে দেখে চিল্লিয়ে উঠল। ইঝান যদিও পদ্মকে তার পেছনে রেখেছে, কারণ পাগলটা বারবার পদ্মকেই ধরতে চাচ্ছিল। শেষে ইঝান একটা ধমক দিল পাগলটাকে। পাগলটা চলে গেল। ইঝান পদ্মকে তার সামনে দাঁড় করালো। পদ্মের বাহুতে হাত রেখে বলল, এভাবে চিৎকার করা লাগে? পদ্ম ভয়ে ভয়ে বলছে, আমার ভীষণ ভয় লেগেছিল। ইঝানের রাগ হলো, তুমি কোন জিনিসে ভয় পাও না বলো? ইঝানের কথায় পদ্মের চোখ দিয়ে পানি পড়ে গেল। এমনিতেও সে ভয় পেয়েছে, তার উপর ইঝান এমনভাবে রেগে কথা বলছে। পদ্ম তার দুই বাহু থেকে ইঝানের হাত সরিয়ে দিল। পচা লোক একদম, আবার অভিমানও হয়েছে দেখি। আচ্ছা থাক, আর বকা দিব না আমার এই পিচ্চি বউকে। পদ্ম মুখ ফিরিয়ে নিল। কথা বলবো না আপনার সাথে। ইঝান হাসলো। দিনে কতবার যে এই মেয়ে রাগ করে বলার বাহিরে। আচ্ছা বলতে হবে না, চলো এখন। আবারও তারা হাঁটতে শুরু করলো। ইঝান আর পদ্ম এখন একটা চায়ের দোকানে এসেছে। তারা দুইজন চা খাচ্ছে। এই সময়ে চা আর বাহিরের হালকা প্রকৃতির বাতাস, ইস কি যে ভালো লাগছে। ইঝান পদ্মকে নিয়ে আবার হোটেলের ওই দিকে এসেছে। সবাই চেয়ারে বসে আড্ডা দিচ্ছে। ইঝান পদ্মকে নিয়ে ওখানেই গেল। মেবি সবাই গানের কলি খেলছে। ইঝান একটা চেয়ারে বসার পর যখন পদ্ম ইঝানের পাশের চেয়ারে বসতে যাবে, তখন সানায়া বসে গেল। ইঝানের মেজাজ খুব খারাপ হয়ে গেল। সে উঠে পদ্মকে নিয়ে অন্য কোথাও বসলো। সবাই গান গেয়েছে একটা একটা করে। যেহেতু ইঝান গান পারে না, তাই পদ্মকে গান গাইতেই হবে। পদ্ম দ্বিধায় পড়ে গেল। পদ্ম ইঝানের দিকে তাকাতে ইঝান চোখ দিয়ে ইশারা করলো গাওয়ার জন্য। এতপর পদ্ম গান শুরু করলো। এই গানটা তার বান্ধবীর ফোনে শুনেছিল, তখন থেকেই শিখে গিয়েছে। পদ্ম গান গাইছে। ইঝান অবাক হয়ে তাকিয়ে আছে পদ্মের দিকে। এই মেয়ে যে এত ভালো গান জানে, ইঝানকে তো কখনো শোনায়নি। কি সুন্দর কণ্ঠ। পদ্মের গান শেষে সবাই হাতে তালি দেওয়া শুরু করলো। ইঝানও হাতে তালি দিল। সবাই পদ্মকে বলছে গানটা খুব সুন্দর হয়েছে। আর পদ্ম হেসে হেসে ধন্যবাদ জানাচ্ছে সবাইকে। রাতের খাবার খেয়ে ইঝান পদ্মকে নিয়ে রুমে এসেছে। পদ্ম বেলকনিতে যাবে, তখনই ইঝান পদ্মের হাত টেনে ধরল। এত সুন্দর গান গাইতে পারো, আমাকে তো কখনো শোনাওনি। সুন্দর হয়েছে বুঝি? খুব। আপনি তো কখনো শুনতে চাননি বা বলেননি, তাই বলে কি তুমি গাইবে না কখনো? আমি কি জানতাম আমার বউ গান গাইতে পারে? পদ্ম ইঝানের হাত ছেড়ে দিল। এখন এটা কার দোষ? তোমার দোষ। চলুন বেলকনিতে যাই। পদ্ম ইঝানের হাত ধরে বেলকনিতে নিয়ে গেল। রাতের সাজেকো সুন্দর। পদ্ম ইচ্ছে মতো বকবক করছে আর ইঝান শুনছে। বেলকনিতে চেয়ার আর টেবিলের ব্যবস্থা আছে। ইঝান চেয়ারে বসে আছে আর পদ্ম দাঁড়িয়ে বকবক করছে। এক পর্যায়ে ইঝান বেশ বোরিং হয়ে ফোনটা হাতে নিয়েছে। ফেসবুক স্ক্রল করছে আপাতত। পদ্ম ভাবছে ইঝান হয়তো তার কথা শুনছে, তাই সে তার মতো কথা বলতেই থাকলো। সে তো আর জানেই না ইঝান ফোন টিপছে। পদ্ম এক সময়ে কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেল। পেছনে ফিরে দেখলো ইঝান ফোন টিপছে। তার মানে এতক্ষণ ইঝান তার কথা শুনছিল না। পদ্ম রেগে গিয়েছে। রাগে ইঝানের হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। ইঝান অবাক হয়ে তাকিয়ে আছে। আমি এতক্ষণ কথা বলছিলাম আর আপনি মোবাইল দেখছিলেন? ইঝান বিব্রত বোধ করল। সরি পদ্ম, এত মোবাইলে কি দেখেন? কোন সুন্দরী ছবি দেখেন আপনি? ইঝান আরও বেশি অবাক হলো। এ পদ্ম কি বলছে এসব? পাগল হয়ে গেল নাকি? আমি কারো ছবি দেখছিলাম না। পদ্ম রেগে গিয়েছে। ইঝান পদ্মের রাগ ভাঙানোর জন্য তার কোলে পদ্মকে বসিয়ে দিল। বেশি রাগ করা শরীরের জন্য ক্ষতিকর। আর আমি কেন আমার বউয়ের ক্ষতি হোক সেটা চাইবো বলো? আমি যে এত কথা বলছিলাম সেগুলো। পদ্ম গালটা ফোটকা মাছের মতো করে রাখলো। ইঝান পদ্মকে আরও ডিপলি জড়িয়ে ধরল। আবেশে চোখ বন্ধ করে আছে পদ্ম। পদ্ম, আজ আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো। পদ্মের চোখ চকচক করছে, যেন এই লোকের সাথে তার কত বছরের সম্পর্ক। মনেই হচ্ছে না তাদের বিয়ের 1 মাস হয়েছে। আমার মনেই ছিল না। ইঝান বাইরের দিকে তাকিয়ে বলল, এগুলো মনে থাকবে কি করে? পদ্ম টুপ করে ইঝানের কপালে তার উষ্ঠ ছুঁইয়ে দিল। আমার পক্ষ থেকে আপনার জন্য 1 আকাশ পরিমাণ ভালোবাসা ডাক্তার সাহেব। ভালোবাসি আপনাকে।